যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে তার কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় অথবা যুক্তরাষ্ট্রের এজেন্ডাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার কতটা বাস্তবায়ন করবে, কতটা করতে চায়, বিনিময়ে কি চায়, এসব বিষয় নিয়ে দেশে বিদেশে নানা ধরনের আলোচনা চলছে। এবং তারই ধারাবাহিকতায় ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান তিনিও খুব খোলামেলা অনেক কথা বলেছেন। করিডোরের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছে এবং বলেছে, এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবিদ রাঙ্গাগুলা সালাউদ্দিন নামের কালাউদ্দিন শুয়ো ওইখানে বসে বসে উল্লুক দিয়ে কথা কয়। সে 2 দিন আগে কি কইছে জানেন? নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক। আরে সালাউদ্দিন চুপ মারানি, তোর নেত্রী বিনা বিচারে তোর নেত্রীকে অন্যায়ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে কুত্তার বাচ্চা। এবার প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন তিনি, ঘটনার পরে আবার ভিন্নভাবে ব্যাখ্যা করারও চেষ্টা করেছেন। প্রকাশ্যে তাকে বলতে শোনা গেছে সাংবাদিকদের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা, এবং যে কথা একেবারে চোখ গরম করে, চোখ মুখ উল্টিয়ে, চিৎকার করে, চেঁচামেচি করে তিনি বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকরা আপনারা সাবধান হয়ে যান, নতুবা শেখ হাসিনার পরিণতি আপনাদেরও হবে, এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন। শারমিনকে নিয়ে খুব কথা হচ্ছে যে তাকে গ্রেফতার করা হচ্ছে না। 5 আগস্টের পর শিরিন শারমিন আত্মগোপনে চলে যান, কিন্তু গেলেও তিনি অনেকটাই প্রকাশিত ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছে এবং বলেছে, এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবিদ রাঙ্গাগুলা সালাউদ্দিন নামের কালাউদ্দিন শুয়ো ওইখানে বসে বসে উল্লুক দিয়ে কথা কয়। সে 2 দিন আগে কি কইছে জানেন? নির্বাচনের জন্য যদি যমুনা ঘেরাও করতে হয় এটা হবে দুঃখজনক। আরে সালাউদ্দিন চুপ মারানি, তোর নেত্রী বিনা বিচারে তোর নেত্রীকে অন্যায়ভাবে কয়েক বছর হাজতে রাখা হয়েছে কুত্তার বাচ্চা। তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া যাইয়া গুমের নাটক কইরা সাউয়ার পোলা তুই ভারতের র হইয়া ব্যাক করছিস, এখন তুই যমুনা ঘেরাও করবি? তোর পুটকি ছিড়া দেব কুত্তার বাচ্চা। তোর যোগ্যতা হয়েছে বদি হওয়া কক্সেস বাজারের হারামজাদা সালাউদ্দিন, তুই বদি হ, বদির যোগ্যতা আছে তোর। তোর আর কি মানে যোগ্যতা আছে হারামজাদা? তুই যমুনা ঘেরাও করবি? তোর পাশার বাকট ভেঙ্গা ফেলাইব শুয়ারের বাচ্চা। দর্শকবৃন্দ, বাংলাদেশে একটা কথা আছে, যত বড় মুখ না তত বড় কথা। সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি। সালাউদ্দিন রয়ের চিপ লাগানো এক শুয়োর বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে। সেই শুয়োরের বাচ্চা বসে এখন বলে সে যমুনা ঘেরাও করবে। কুত্তার বাচ্চা আয় জবদে। সীমান্তে এতগুলো ওর উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হয়েছে, ভারতীয়রা মারছে। সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লং মার্চ করি? সালাউদ্দিন বলে নাই। সালাউদ্দিন একবার বলছে সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয়, চলো আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবো। সালাউদ্দিন একদিন বলছে, বলে নাই। কিন্তু শুয়ারের বাচ্চা কোনো কথা নেই, বার্তা নাই, উঠাকে আমরা যমুনা ঘেরাও করবো। আরে শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা তুই একদিনও কাজ নাই প্রণয় ভার্মারে যে আমি জুতা মারবো, বলে নাই। কারণ কি জানেন? প্রণয় ভার্মা ওর আব্বা লাগে, প্রণয় ভার্মা ওর স্বামী লাগে, প্রণয় ভার্মা ওর দুলাভাই লাগে। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা তুই মনে করিস কি তুই বাল জানিস? লেখাপড়া বাল করছিস হারামজাদা শুয়ার। দর্শকবৃন্দ, আমার কাছে কেন বিরক্ত লাগে? এই কুত্তার বাচ্চার মুখ হয়েছে 2 ইঞ্চি, কথা কয় 20 ইঞ্চি। হারামজাদা শুয়োর। আমার দেশের ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারে। কুত্তার বাচ্চা একবারও বলে নাই আমি ভারতীয় হাই কমিশন ঘেরাও করবো। এই কুত্তার বাচ্চা একবারও বলে নাই সালাউদ্দিন যে আমার দেশ সম্পর্কে এতগুলো মিথ্যা কথা ভারতে প্রচার করা হয়, আমি একবার ভারতীয় হাই কমিশন ঘেরাও করবো। কেন ওখানে যাচ্ছে না?
এবার প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন তিনি, ঘটনার পরে আবার ভিন্নভাবে ব্যাখ্যা করারও চেষ্টা করেছেন। প্রকাশ্যে তাকে বলতে শোনা গেছে সাংবাদিকদের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা, এবং যে কথা একেবারে চোখ গরম করে, চোখ মুখ উল্টিয়ে, চিৎকার করে, চেঁচামেচি করে তিনি বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকরা আপনারা সাবধান হয়ে যান, নতুবা শেখ হাসিনার পরিণতি আপনাদেরও হবে, এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন। রাজশাহীতে এনসিপি গণসংযোগ করেছে গতকালকে। রাজশাহীতে শহরে একটি পথসভায় ওপেন এই কথাটা বলেছেন, যার ভিডিও ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। সাংবাদিকদের উপরে এবং সংবাদপত্র গণমাধ্যমের উপরে হাসনাত আব্দুল্লাহর এই আক্রোশটা নতুন কিছু নয়। এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা প্রথম আলো, ডেইলি স্টারের সামনে গরু জবাই করার ঘটনা দেখেছি, উৎসব করার ঘটনা দেখেছি, প্রথম আলো আক্রমণ করার চেষ্টার ঘটনা দেখেছি। হাসনাত আব্দুল্লাহকেই দেখেছি সময় টেলিভিশন সহ বেশ কিছু গণমাধ্যমে গিয়ে সাংবাদিকদের তালিকা ধরিয়ে দিয়ে এসেছেন যে এদের চাকরি থাকা যাবে না, এরা আওয়ামী লীগের দোসর। এই কর্মকাণ্ড অনেকদিন আমরা দেখিনি। আবারও এবার সাংবাদিকদের হুমকি দিলেন তিনি, মিডিয়াকে হুমকি দিলেন। কি বললেন হাসনাত আব্দুল্লাহ, কি হতে চলেছে আদতে দেশে, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উপরে, মিডিয়ার উপরে এক ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। গতকালকে রাজশাহীতে সন্ধ্যার পরে এই বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সেই ভিডিও চিত্র এবং খবর যখন গণমাধ্যম প্রকাশ করেছে, তখন সেই গণমাধ্যমের কমেন্ট বক্সে গিয়ে তিনি আবার উল্টো কথা বলেছেন। কি বলেছেন তিনি? দৈনিক কালের কণ্ঠ জানিয়েছে, মূলত হুমকি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের মিডিয়াকে দেখে নেওয়া হবে, এরকম কথা বোঝানোর চেষ্টা করেছেন। কালের কণ্ঠ বলছে এবং নিউজ 24 সেটার ভিডিও প্রকাশ করেছে। সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ, এই শিরোনাম করেছে কালের কণ্ঠ। আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। সেই খবর যখন বসুন্ধরার মিডিয়াগুলো দিয়েছে, তখন সেই খবরের কমেন্টে গিয়ে তিনি আবার মন্তব্য করেছেন কি, সেটা নিয়ে আবার দৈনিক কালবেলা নিউজ করেছে। সেখানে বলার চেষ্টা করা হয়েছে সাংবাদিক নয়, বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছে। হুমকির কথা তিনি স্বীকার করেছেন। অর্থাৎ মিডিয়া, বসুন্ধরার যতগুলো মিডিয়া আছে সেই মিডিয়াকে তিনি হুমকি দিয়েছেন। বসুন্ধরার মিডিয়া কতগুলো? দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ 24, নিউজ 24, এছাড়া তাদের একটা রেডিও রয়েছে। এই যে বসুন্ধরার মিডিয়া হাউস, বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বড় মিডিয়া হাউস বলা হয়, তাদের অনেকগুলো পত্রিকা, টেলিভিশন ও টি স্পোর্টস ও বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানকে তারা হুমকি দিয়েছে। মাঝখানে এরকম গুজবই বলবো, যেহেতু তার কোনো প্রমাণ নেই, সত্যতার প্রমাণের নথিপত্র যেহেতু কেউ পেশ করতে পারেনি। এরকম আলাপ ছিল যে বসুন্ধরার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো দেখেছি। এর আগে যে সরকার যখন থেকেছে তাদের সঙ্গে বসুন্ধরার সম্পর্ক আমরা ভালো দেখেছি। বসুন্ধরার সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগের ভালো, এই কারণে বসুন্ধরাকে আওয়ামী লীগের দোসর হিসেবে অনেকবার বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু মাঝখানে বসুন্ধরা গ্রুপকে নিয়ে কোনো কথা আমরা শুনিনি। এই জন্য কানাঘুষা চলছিল বিভিন্নভাবে যে বসুন্ধরা গ্রুপ এনসিপিকে অর্থায়ন করছে কিনা, বড় অঙ্কের টাকা দিচ্ছে কিনা, এরকম ব্যাপার ছিল। আমরা দেখেছি যে এনসিপি যখন যে অফিসে, রূপায়ণ টাওয়ারে তারা যে বিল্ডিংয়ে অফিস নিয়েছে বাংলা মোটরে, সেই বিল্ডিংয়ে অফিস নিয়ে অফিস ভাড়া দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি রয়েছে কিনা, সেটা যখন প্রশ্নবিদ্ধ হয়েছে, তখন নানা দিক থেকে কথা উঠেছে যে এই কোম্পানি তাদেরকে এমনি এইটা দিয়েছে। এরকম গুঞ্জন সমাজে কিন্তু আমরা শুনি। সেই গুঞ্জনের যেহেতু সত্যতা নেই, সেহেতু সেটা নিয়ে বেশি কথা বলতে চায় না। কিন্তু গতকালকে রাজশাহীতে কি বললেন তিনি, গণমাধ্যম কি বলছে সেটা শুনে নেওয়া যাক। সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার রাত 8টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে শুরু করে 0 পয়েন্ট গিয়ে শেষ হয় এনসিপির পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি সেই হুমকি দিয়েছেন। পদযাত্রা শেষে 0 পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতা করেন। সেখানেই বলেন, খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি 1-11 করার ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাস্ত করবে না, তাদের প্রতিহত করা হবে, এরকম কথা বলেছেন তিনি। আরও বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে। এই ঘটনা, এটার ভিডিও নিউজ 24 প্রকাশ করে দিয়েছে। বসুন্ধরা গ্রুপেরই আরেকটি গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল নিউজ 24, তারা এর ভিডিও চিত্র প্রকাশ করে দিয়েছে। তারপর থেকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে যে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের হুমকি দিলেন। এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে তার কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, অথবা যুক্তরাষ্ট্রের এজেন্ডাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার কতটা বাস্তবায়ন করবে, কতটা করতে চায়, বিনিময়ে কি চায়, এসব বিষয় নিয়ে দেশে বিদেশে নানা ধরনের আলোচনা চলছে। এবং তারই ধারাবাহিকতায় ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান, তিনিও খুব খোলামেলা অনেক কথা বলেছেন গত 2 দিন আগে ওয়াশিংটন ভিত্তিকই আর এক আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসির একটি সংবাদ সম্মেলনে খুব সোজাসাপটা কথা বলেছে মাইকেল কুগেলম্যান। এবং তার সম্পর্কে আমরা সবাই জানি যে তার গবেষণাধর্মী বক্তব্য যথেষ্ট কার্যকর, যথেষ্ট তথ্য উপাত্ত এবং বাস্তবতার নিরিখে তিনি আলোচনা করেন। তিনি যেটি বলছেন যে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র এই বিষয়টি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না, আগ্রহ দেখানোর কোনো কারণও নেই। এবং বাংলাদেশের রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করে আসছিল, নানানভাবে বিভিন্ন সেক্টরে আর্থিক সহায়তা দিত, সেটি বিষয়েও তাদের আগ্রহ একেবারে তলাইতে, এবং এটাই বাস্তব। বরং যুক্তরাষ্ট্র কি চাইছে, মাইকেল কুগেলম্যান বলছেন যুক্তরাষ্ট্র তার বাণিজ্য এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার স্বার্থের জায়গা থেকেই বাংলাদেশকে ব্যবহার করতে চায়। বিশেষ করে বাণিজ্য ইস্যুতে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উপরে যে নতুন শুল্ক আরোপ করলো, তার ধারাবাহিকতায় বাংলাদেশের উপরে যে 37% শুল্ক আরোপ করেছে, এটি বাংলাদেশের জন্য কঠিন বাণিজ্য নীতি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আলোচনা চলছে, সে বিষয়ে পরে আসছি। এবং অবশ্যই তার যে ভূ রাজনৈতিক স্বার্থ, সে বিষয়েও নিশ্চয়ই কুগেলম্যান খুব খোলাসাভাবে কথা বলেছেন। তার আগে কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে ফোন আলাপ হলো, সেটি নিয়েও বিভিন্ন মহলে নানান ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন যে মার্কো রুবিও ভারতের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টা ধমক দিয়েছেন, আমি জানি না। তবে আমি যেটি আলোচনা করার চেষ্টা করছিলাম ওই দিনই, যে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে করিডর ইস্যু, চট্টগ্রাম বন্দর এবং ভূ রাজনৈতিক নিরাপত্তা, কোন নিরাপত্তা, তাদের স্বার্থে যে নিরাপত্তাটি কাজ করছে, অর্থাৎ চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের যে কৌশল, সে বিষয়ে নিশ্চয়ই কথা বলেছেন, এবং সেটি মাইকেল কুগেলম্যান স্পষ্ট করেছেন। মানুষের সন্দেহ ওই দিন কেন তৈরি হয়েছিল যে মার্কো রুবিও কী কথা বললেন, যারা বলছেন ধমক দিয়েছেন, এটিও তাদের মনে করার কোনো কোনো ক্ষেত্রে যুক্তি থাকতে পারে। তার কারণ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তো কোনো কিছু স্পষ্ট করা হয়, যেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তুলে ধরা হলো যে কী কী বিষয় আলোচনা হয়েছে, এবং সেখানে স্পষ্ট যে আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনৈতিক নানান বিষয় এবং অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সেটিকে কেন্দ্র করে মাইকেল কুগেলম্যান বলছেন উভয় দেশের পক্ষ থেকে ওই ফোন আলাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহত্তর শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে, এবং এটাই স্পষ্ট, কোনো ধরনের ভুল নেই। আঞ্চলিক বৃহত্তর শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়া বলতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে নিরাপত্তা, তার দৃষ্টিতে সেটিকে সুসংহত করা, আর সেটি করতে গেলে চীনকে প্রতিহত করতে হবে, চীনকে মোকাবেলা করতে হবে, এই অঞ্চলে তার শক্তিমত্তা প্রদর্শনের বিষয়টি। মাইকেল কুগেলম্যান আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন, সেটি হচ্ছে বাংলাদেশ এ যাবৎ জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতিতে জোর দিয়ে আসছিল, সেটাই তাদের নীতি, এবং সেই নীতিতে তারা অটল ছিল। এখন পারবে কিনা সেই সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এবং সেটি করার যথেষ্ট কারণ আছে। তখন এটা এখন ওপেন সিক্রেট যে মার্কিন এজেন্ডা বাস্তবায়নে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কোনো ক্ষেত্রে কাজ করছেন। অনেকেই তো অভিযোগ করছেন, তার মধ্যে করিডোর ইস্যু, তার মধ্যে বন্দর ইস্যু, তারপর আরও নানান ধরনের এজেন্ডা আছে। এর মুখগুলোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন সবচেয়ে বড়, যেটা চীনকে মোকাবেলা। এখন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে আরাকান আর্মিকে অস্ত্র দিতে চাই, এই তো যুক্তরাষ্ট্র, যেটি আলোচনায় এসেছে করিডোর দেওয়ার নামে। এবং আমাদেরকে বোঝানো হচ্ছিল যে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে, কিন্তু আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অধিক সংখ্যক বেসরকারি সদস্য চীন মিয়ানমারে পাঠাচ্ছে, এ খবর আমরা জানি। সেই জায়গা থেকে বাংলাদেশ নিশ্চয়ই জোট নিরপেক্ষ নীতিতে অটল থাকতে পারছে না, ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছেই, এবং এর সঙ্গে রাশিয়া নিশ্চয়ই যোগ দিবে। বাইডেনের যে প্রতিশ্রুতি ছিল সে বিষয়ে মাইকেল কুগেলম্যান বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বা গণতন্ত্র পুনর্গঠন সংস্কার ইস্যুতে বাইডেনের বেশ কিছু প্রতিশ্রুতি ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের সঙ্গে সম্পর্ক তার খুবই ভালো, বাইডেনের লোক ছিল এরকম অনেকে বলেন। হিলারি ক্লিন্টন তো রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার খুব কাছের বন্ধু। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই ধরনের প্রতিশ্রুতি ধার তিনি ধারছেন না, বরং তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর বাংলাদেশের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন, এবং তার মধ্যে আর্থিক সহায়তা অনেক ক্ষেত্রে প্রায় তলানিতে নিয়ে এসে পৌঁছেছেন। আর চট্টগ্রাম বন্দর কিংবা করিডোর ইস্যুতে যদি নতুন করে বলতে হয়, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে দেওয়া যাবে না, বিএনপি সহ হাতে গোনা একটি রাজনৈতিক দল বাদে আর সবাই, ইভেন জামাতও বিরোধিতা করেছে, কিন্তু চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড। কিন্তু সন্দেহের যে জায়গাটি তৈরি হয়েছে, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে, এটি কনফার্ম মানে তারা দিতে চাই, স্ট্রং পজিশন রয়েছে, নীতি অটল রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু সাইড পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি শেষ হয়ে গেছে। এই সোমবার থেকেই সম্ভবত
বাংলাদেশের নৌবাহিনী নতুন করে এই অন্তর পরিচালনার দায়িত্ব পাচ্ছে, তবে কতদিনের জন্য? 6 মাসের জন্য। কথা হচ্ছে কেন 6 মাসের জন্য নৌবাহিনীকে অন্তর্ভুক্ত করতে হলো? ডিপি ওয়ার্ল্ডকে ছেড়ে দিত। আমরা জানি ডিপি ওয়ার্ল্ডের 37 জন কর্মকর্তা, এর মধ্যে আবার অধিকাংশ ভারতীয়, তারা আরও 15-20 দিন আগে বাংলাদেশে চলে এসেছে, চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছেন, তারা খবরদারি করছেন, তারা তাদের নিজেদের মতন করে কোথায় বসবেন, কোথায় কাজ করবেন, রুম কক্ষ এগুলো বুঝে নিয়েছেন। শ্রমিকদের উপরেও তারা নানান ধরনের খবরদারি করছেন। কিন্তু তাহলে কেন নৌবাহিনীকে জড়ানো হলো? খুবই রহস্যজনক একটি বিষয়। আর করিডোর, যদিও প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন যে চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা যারা করিডোর নিয়ে কথা বলছেন, যতই তিনি কথা বলুন না কেন, বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন রাজনৈতিক দল বলি, কনসার্ন আরও যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং রাজনীতিবিদ থেকে শুরু করে কেউ তার কথায় এখনো আস্থা স্থাপন করতে পারেনি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের যে বিষয়টি, যে 37% শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশ থেকে যে কোনো পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে, সেটি কতটা নামানো হবে? বাংলাদেশ এর মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা রয়েছে সেটি কমিয়ে আনবে, যুক্তরাষ্ট্র থেকে অধিক পণ্য বাংলাদেশে আমদানি করা হবে। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতির প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।